আপনি শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায় আপনাদের জন্য আমরা নিয়ে আসি কিছু রোমহর্ষক রোমাঞ্চকর গল্প। আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও অভিশপ্ত পুকুর, কলমে সিগমা সানিম, নাট্যরূপ নির্মাণ দ্য ইঙ্ক পোর্টাল। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাবেন। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও অভিশপ্ত পুকুর। অফিস থেকে বিকেল ৫টার একটু আগেই বের হয়ে এলাম। আজ মাসের প্রথম দিন। বড়বাবু মাইনে দিয়েছেন। হাতে টাকা থাকলে মনটা বেশ ভালোই থাকে, কিন্তু আজ কেন জানি না কেমন একটা অস্থির লাগছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অফিস থেকে বেরিয়ে আমার কালো ছাতাটা বের করে মাথার উপরে ধরলাম। তারপর তারানাথের বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম। কয়েকদিন হয়ে গেল তারানাথের কাছে যাওয়া হয়নি। কিশোরী থাকলে ভালো হতো, কিন্তু কিশোরী এখন ওর গ্রামের বাড়িতে। একা একা গল্প শুনতে ভালো লাগে না। রাস্তাটা এখন ওই বৃষ্টির জলে পিচ্ছিল হয়ে আছে। কাদা লেগে জুতোটা নোংরা হয়ে যাচ্ছে। একটু দূরে একটা চায়ের দোকান খোলা দেখে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এত বৃষ্টির মধ্যে দোকানটা খোলা দেখে বেশ ভালো লাগলো। তাড়াতাড়ি ঢুকে আমি দোকানদারকে বললাম, দাদা, এই 1 কাপ চা দেবেন আর 1 প্যাকেট পাসিং শো। চা শেষ করে ছাতা খুলে বাইরে বেরিয়ে দেখি কিশোরী দাঁড়িয়ে আছে। কিশোরীকে দেখে আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, এই কিশোরী, তোমার তো গ্রামের বাড়ি যাওয়ার কথা, এখানে কি করছো? এই যে তোমাকে এখানে পেয়ে ভালোই হলো। তোমার বাড়িতে গিয়েছিলাম বুঝলে, কিন্তু গিয়ে দেখি দরজায় তালা ঝুলছে। ভাবলাম অফিসের কাছাকাছি হয়তো আছো, তাই এদিকে আসা। গ্রামের বাড়িতে যেতে চেয়েছিলাম বুঝলে, কিন্তু অফিসের কিছু কাজ পড়ে যাওয়ায় আর যাওয়া হয়নি গ্রামের বাড়ি। রাজস্থানে যেতে হয়েছিল, তবে কিছুদিনের মধ্যে গ্রামের বাড়ি যাব ভাবছি। এই, তুমি কি যাবে আমার সাথে? হ্যাঁ, যেতে পারি। আমার হাতে তেমন কোনো কাজ নেই, তোমার সাথে গেলে মন্দ হয় না। কিশোরী আমার কথা শুনে বেশ খুশি হলো। আমার হাতে সিগারেটের প্যাকেট না দেখেই জিজ্ঞাসা করলো, এই তারানাথের জন্য পাসিং শো নিয়েছ তো? ওটা ছাড়া কিন্তু গল্প আবার জমে না। পকেট থেকে পাসিং শো এর প্যাকেটটা বের করে কিশোরীকে দেখালাম। এই যে, বৃষ্টির বেগ একটু কমতেই আমরা তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথে যেতে যেতে কিশোরী বলল, উফ, এই বৃষ্টিতে গরম গরম তেলে ভাজা থাকলে ভালো হতো বুঝলে। এই বৃষ্টির মধ্যে চায়ের দোকান খোলা পেয়েছি, সেটাই তো অনেক। চিন্তা করো না, তারানাথের বাড়ি যাই, দেখবে চাড়ি আমাদের জন্য ঠিক গরম গরম তেলে ভাজা বানিয়ে রেখেছে। কিশোরী আমার কথা শুনে মুচকি হাসল। বৃষ্টির মধ্যে কাদা মাড়িয়ে কোনো রকমে তারানাথের বাড়ি গিয়ে পৌঁছল। দরজায় কড়া নাড়া দিতেই চাড়ি দরজা খুলে দিল। আমাদের ভিজে অবস্থা দেখে চাড়ি জিজ্ঞাসা করলো, কাকাবাবু, এই বৃষ্টির মধ্যে আপনারা কি করছেন? আসুন, তাড়াতাড়ি ভিতরে আসুন। আপনারা খুব ভিজে গিয়েছেন তো, জামা কাপড় বদলে নিন, না হলে ঠান্ডা লেগে যাবে। ঠাকুরমশাই কোথায়? তাকে তো দেখছি না। বাবা ভিতরে আছেন, আমি ডাকছি। না না, আমরাই যাচ্ছি ঠাকুরমশাইয়ের ঘরে। আমরা জামাটা পাল্টে নিয়ে তারানাথের ঘরে গেলাম। সে তক্তপোষের উপর শুয়ে আছে। আমাদের দেখে জিজ্ঞাসা করলো, এই বুড়োটার কথা এতদিন পরে মনে পড়লো? আমি জানি অনেকদিন আসা হয়নি, সেই কারণে তারানাথের আমাদের উপর অভিমান হয়েছে। তাই তার অভিমান ভাঙানোর চেষ্টা করলাম। ঠাকুরমশাই, আমরা আপনার কাছে আসবো না তা কি হতে পারে? আসলে অফিসের ব্যস্ততার জন্য আসতে পারিনি। কিশোরীও আসতে পারেনি, ও রাজস্থানে গিয়েছিল ওর অফিসেরই একটা কাজে। আজ তুমি মাইনে পেয়েছো তাই না? আর তোমরা আজ আসবে সেটা আমি আগেই জানতাম। তারানাথের এসব কথায় আমরা আর অবাক হই না। তক্তপোষের এক পাশে গুছিয়ে দুজনে বসলাম। চারিমা, গরম গরম তেলে ভাজা নিয়ে আয় তো। চারি এসে তেলে ভাজা দিয়ে গেল। চারিদিকে বৃষ্টির শব্দ।
হারিকেনের হালকা আলো মাখা ঘর আর গরম গরম তেলে ভাজার গন্ধে একটা রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে। আমি মনে মনে ভাবছিলাম, আমাদের সামনে হয়তো অপেক্ষা করছে এক ভয়ঙ্কর আধি ভৌতিক গল্প। তারানাথ ধীরে ধীরে একটা সিগারেট ধরালো, ধোঁয়া ছাড়লো, তারপর আমাদের উদ্দেশ্য করে বলল, আজ তোমাদের একটা সত্যি ঘটনা বলবো, মন দিয়ে শোনো। আমার নিজের চোখে দেখা, নিজের শরীরে অনুভব করা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই ঘটনার পর বেশ কিছুদিন কোথাও রাত কাটাতে আমি সাহস পাইনি। এই গল্পের শুরু আজ থেকে অনেক বছর আগে, যখন আমি তান্ত্রিক বিদ্যায় চূড়ান্ত ধাপে ছিলাম। সেই সময় আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম অলৌকিক শক্তির সন্ধানে, ভৌতিক অভিজ্ঞতা লাভের আশায়। এমনই একদিন আমার যাত্রা হলো দক্ষিণ 24 পরগনার এক গ্রামে, যেখানে ছিল এক অভিশপ্ত পুকুর। সেই গ্রামটা ছিল খুবই নিরিবিলি, গাছপালায় ঘেরা, লোক সংখ্যা কম। তবে গ্রামের লোকজন সবাই কেমন জানি ভীত সন্ত্রস্ত। আমি যখন গ্রামের মন্দিরের পাশে একটা চায়ের দোকানে বসলাম, তখন দোকানির মুখ থেকেই প্রথম শুনলাম এই পুকুরের ঘটনা। দোকানি আমাকে বলল, বাবাজি, এই গ্রামের পূর্ব দিকে একটা পুকুর আছে। রাতে ওই পুকুরের ধারে যাবেন না, ওখানে গেলে কেউ আর ফেরে না। কেন ফেরে না? কি আছে পুকুরটায়? অনেকদিন আগে ওই পুকুরে এক খারাপ তান্ত্রিককে ডুবিয়ে মারা হয়েছিল। মারা যাওয়ার সময় সে গোটা গ্রামকে অভিশাপ দিয়ে গেছিল এই বলে যে সে আবার ফিরবে। এখন প্রতি রাতে পুকুরে কিছু একটা দেখা যায়, কেমন যেন একটা ভয়ঙ্কর আলো জ্বলে ওঠে, আর যে একবার সেই আলো দেখেছে সে আর বেঁচে ফেরেনি। আমি মনে মনে হাসলাম। ভাবলাম, এমন এক জায়গায় তো আমি খুঁজছিলাম যেখানে সত্যিকারের অলৌকিক শক্তির অস্তিত্ব আছে। স্থির করলাম আজ রাতেই সেখানে যাব। চা খেয়ে উঠে আসছি, এমন সময় পেছন থেকে কেউ খুব যেন সতর্কভাবে আমাকে ডাকলো, ঠাকুর মশাই। আমি পিছন ফিরে দেখি একজন বয়স্ক মানুষ, খালি গা, গলায় পইতে, পরনে ধুতি, কপালে রক্ত চন্দনের ফোঁটা। তিনি আমাকে ডাকছিলেন। বেশভূষায় বুঝলাম তিনি এ গ্রামের মন্দিরের পুরোহিত। কাছে যেতেই তিনি আমাকে বললেন, ওর দুর্বলতা খুঁজে বের করো, তা না হলে তুমি ওকে পরাস্ত করতে পারবে না। আমি অবাক হয়ে গেলাম, কিসের কথা বলছেন উনি? পুরোহিত কথা কটা বলেই হনন করে হেঁটে চলে গেলেন। আমি তাকে আর কিচ্ছু জিজ্ঞেস করবার সুযোগ পেলাম না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমি একাকী পুকুরের দিকে রওনা দিলাম। চারদিকে নির্জনতা, ঝিঁঝি পোকার ডাক, মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া চিৎকার। আমি পুকুরের পাশে বসে মন্ত্র জপতে লাগলাম। হঠাৎ পুকুরের কালো জলের মাঝে কেমন একটা আলো ফুটে উঠল, নীলচে আলো, একেবারে অপার্থিব। আমার শরীর কাঁপতে লাগলো, কিন্তু আমি মন স্থির করে রইলাম। এরপর যা দেখলাম তা বর্ণনা করা কঠিন। পুকুরের মাঝখান থেকে ধীরে ধীরে একটা অবয়ব উঠতে লাগলো। এটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। পুকুরের জল থেকে যে অবয়বটি উঠছিল তা ছিল এক সত্তার মতো। সেটা কোনো মানুষ নয়। প্রথমে কুয়াশার মতো দেখাচ্ছিল, তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। এক দীর্ঘদেহী ছায়ামূর্তি রূপ ধারণ করলো সেটি। তার গায়ের চামড়া ধূসর,
চোখ দুটো একেবারে সাদা, চোখের মনি নেই, চেহারায় ভয়ঙ্কর এক খাঁজ। তার হাত দুটো এত লম্বা, হাঁটুর নিচ পর্যন্ত ঝুলে রয়েছে। আর সবচেয়ে ভীতিকর ছিল, সে হাঁটছিল না, শুধু শূন্যে ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে আসছিল। আমি কোনো কিছু না ভেবে শক্তি প্রয়োগ করা শুরু করলাম। যে কোনো সময় সে আমাকে আক্রমণ করবে আমি তা জানতাম। দ্রুত মন্ত্রোচ্চারণ করতে লাগলাম আর তন্ত্রের শক্তি কাজে লাগালাম। কিন্তু কিছুই হলো না। সে আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। আমার মনে হলো যেন সে আমার শক্তিকে একদম শুষে নিচ্ছে। আমি আরো গর্জন করে মন্ত্র জপ করতে লাগলাম, আরো জোরে। আর ঠিক তখনই একটা বিশাল শব্দ হলো। পুরো গ্রাম যেন কাঁপতে লাগলো। চারপাশের বাতাসে চিৎকারের শব্দ এসে ঢুকতে শুরু করলো। তখন অনুভব করলাম সেটা কোনো সাধারণ আত্মা নয়। শক্তি প্রয়োগ করতে করতে মনে হচ্ছিল কেউ পুকুরের মধ্য থেকে বেরিয়ে আসছে, অন্য কেউ। সে আমার দিকে ছুটে আসছে, কিন্তু সেই আলোটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই ধীরে ধীরে আমি বুঝতে পারলাম এ কোনো সাধারণ আত্মা বা পিশাচিনী নয়। এ এক অন্ধকার শক্তি। এ যে আমাকে আত্মবিশ্বাসের সঙ্গে আক্রমণ করতে চলেছে। কিন্তু তন্ত্রের শক্তির শেষ সীমায় এসে আমি এতটাই শক্তি দিয়ে চেষ্টা করতে লাগলাম যে কিছুতেই সেটা আমাকে গ্রাস করতে পারছিল না। হঠাৎ পুকুরের ভেতরে সেই অতি প্রাকৃত অস্তিত্ব চিৎকার করে আমার সামনে ধ্বংস হয়ে গেল। কোনো কিছুই আর রইল না। আমি ধীরে ধীরে চোখ খুললাম। চারপাশে গভীর নীরবতা, যেন সমস্ত প্রকৃতি স্তব্ধ হয়ে গেছে। পুকুরের জল স্থির, কোনো ঢেউ নেই, কোনো শব্দ নেই। শুধু আমার বুক ধড়ফড় করছে, শরীর ঘামে ভিজে গেছে। আমি কি সত্যি সেই অস্তিত্বকে ধ্বংস করতে পেরেছি? না, এটা সম্ভব নয়। এমন শক্তিশালী অপদেবতা বা অপদেবী এত সহজে শেষ হয়ে যেতে পারে না। আমি দ্রুত চারপাশ দেখলাম। অন্ধকার আরো গাঢ় হয়েছে। পুকুরের পাশের বড় অশ্বত্থ গাছের ছায়াগুলো আরো দীর্ঘ হয়ে গেছে, যেন আমাকে ঘিরে ধরছে। বাতাস থেমে আছে, কোনো ঝিরঝির শব্দ নেই। হঠাৎ পায়ের নিচে কিছু একটা নড়ে চড়ে উঠল। আমি চমকে উঠলাম। নিচে তাকিয়ে দেখি কাদা মাখা একটা হাত। সে হাতটা কোনো মানুষের হাত নয়, কারণ তার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর হাড় বেরিয়ে আসছে ধীরে ধীরে, যেন কোনো কঙ্কাল জীবন্ত হয়ে আমার পায়ের কাছে উঠে এসেছে। আমি দ্রুত পিছিয়ে গেলাম, মন্ত্র জপ করতে লাগলাম। আর ঠিক তখনই শুনতে পেলাম একটা বিকট গর্জন। পুকুরের জল ফুঁসে উঠল, আর তার মাঝখান থেকে এক কালো বিশাল আকৃতির মুখ বেরিয়ে এলো, চোখ দুটো লাল আগুনের মতো। এবার আমি নিশ্চিত হলাম আমি শুধু একটা আত্মার বিরুদ্ধে লড়াই করিনি, এক ভয়ঙ্কর শক্তি। গ্রামের মানুষ বলেছিল এই পুকুরে এক অসৎ তান্ত্রিক মারা গিয়েছিল, কিন্তু সে মৃত্যুর আগেই প্রতিজ্ঞা করেছিল যে সে ফিরে আসবে। আমি বুঝতে পারলাম আমি তার সেই প্রতিশোধ স্পৃহা জাগিয়ে তুলেছি। আমি দ্রুত শক্তির বলয় তৈরি করতে লাগলাম, চারপাশে চক্র আঁকলাম, হাতে তাবিজ শক্ত করে ধরলাম, মন্ত্র জপ করতে থাকলাম। ওম নমঃ শিবায় কাল ভৈরবায় স্বাহা। ওম নমঃ শিবায়। পুকুরের জল আরো ফুঁসে উঠল, চারপাশ বাতাসে দুলতে লাগলো, যেন প্রবল ঝড় বয়ে যাচ্ছে। সেই অস্তিত্ব আরো এগিয়ে এলো, তার লম্বা হাতগুলো আমার দিকে বাড়িয়ে দিল। আমি অনুভব করলাম আমার শরীর থেকে সমস্ত শক্তি শুষে নিচ্ছে, যেন আমার আত্মাও এই অন্ধকারে হারিয়ে যাবে। আর তখনই আমার মনে পড়ল পুরোহিতের কথা। দুর্বলতা
খুঁজে বের করো, তা না হলে তুমি ওকে পরাস্ত করতে পারবে না। আমি দ্রুত চারপাশ দেখলাম, এই পুকুরের মধ্যে কি এমন আছে যা এই আত্মাকে এত শক্তি দিচ্ছে। আর তখনই আমার চোখে পড়ল পুকুরের এক কোণে একটা কালো শিলাখণ্ড। সেটা এতদিন জলের নিচে ঢাকা ছিল। সেই শিলার ওপর ছিল তান্ত্রিকের প্রাচীন মন্ত্র খোদাই করা। আমি জানি এটা কোনো সাধারণ পাথর নয়, এটাই ওর শক্তির উৎস। আমি এক মুহূর্ত দেরি করলাম না, দ্রুত উঠে গিয়ে সেই পাথরটার উপর নিজের সমস্ত শক্তি দিয়ে আঘাত করলাম। আর সাথে সাথে একটা বিকট চিৎকার করে চারপাশটা কেঁপে উঠল। পুকুরের মাঝখান থেকে সেই কালো অস্তিত্ব আগুনের মতো জ্বলতে লাগলো। তার দেহ থেকে ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। সে ছটফট করছে, আমার দিকে তার ভয়ঙ্কর আগুনে চোখ দিয়ে তাকিয়ে আছে, যেন আমাকে শেষ করে দেবে। কিন্তু আমি জানতাম আমি সঠিক জায়গায় আঘাত করেছি। আমি মন্ত্রোচ্চারণ করলাম, ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় বিজয়ম, ওম রিং ক্রিং চামুণ্ডায় বিজয়ম। সাথে সাথে সেই অস্তিত্ব এক বিকট বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে গেল। পুকুরের জল কালো থেকে স্বচ্ছ হয়ে উঠল। বাতাস আবার বইতে শুরু করলো, যেন এই জায়গা থেকে গভীর অভিশাপ উঠে গেল। আমি ধীরে ধীরে হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম। মা, মা গো, জয় মা, জয় মা। এত বড় লড়াই, এত বড় অভিশাপ, এটা কি সত্যি শেষ নাকি? আমি জানতাম না এই ঘটনা শুধু এখানেই শেষ হয়নি, এটা কেবল শুরু। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শরীর অবশ হয়ে আসছিল, মনে হচ্ছিল যেন কোনো বিশাল যুদ্ধ করে ফিরেছি। চারপাশে তখনও একটা ভারী ভাব, বাতাস ধীরে ধীরে বইতে শুরু করেছে। পুকুরের জল স্থির, অথচ যেন সেখানে এখনো একটা চাপা রহস্য লুকিয়ে রয়েছে। আমি ভাবলাম এই জায়গা থেকে যত দ্রুত সম্ভব সরে যাওয়া উচিত, কিন্তু কিছু একটা আমাকে টেনে ধরে রেখেছিল। তখনই অনুভব করলাম পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকলো। আমি চমকে উঠে ঘুরে তাকালাম। পেছন ফিরে দেখলাম কেউ নেই, তবে পুকুরের জলে কিছু একটা দেখা যাচ্ছিল, যেন একটা মুখ। আমি স্থির দাঁড়িয়ে গেলাম। আতঙ্কে আমার গলা শুকিয়ে আসছিল। যে অস্তিত্বটাকে আমি মাত্র কিছুক্ষণ আগেই ধ্বংস করেছি, সেটা কি সত্যি শেষ হয়েছে নাকি শেষ হয়নি? আমি ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে গেলাম। আমার চোখে ধোঁয়াশার মতো একটা চেহারা ফুটে উঠতে লাগলো, যেন সেটা একটা মানুষের মুখ, কিন্তু তার চোখ দুটো ছিল অন্ধকারের মতো ফাঁকা, আর মুখে এক ভয়ঙ্কর বিদ্রূপের হাসি। হঠাৎ মুখটা জলের নিচে অদৃশ্য হয়ে গেল। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত পেছনে ফিরে তাকিয়ে দেখলাম গ্রামের পুরোহিত মশাই লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছেন। আমি কোনো কথা না বলে পুরোহিত মশাইয়ের সাথে হাঁটতে লাগলাম। মনে হচ্ছিল পেছন থেকে কেউ আমাকে দেখছে। গ্রামের দিকে ফিরে আসতেই দেখি পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে আছে। সবাই বাড়ির দরজা বন্ধ করে রেখেছে, যেন কিছু একটা ঘটেছে। পুরোহিত আমাকে সরাসরি মন্দিরে নিয়ে গেলেন। সেখানে বসে আমাকে কিছুটা গরম দুধ দিলেন। আমি বাটিটা হাতে নিয়ে বললাম, পুরোহিত মশাই,
আমি তো ওকে শেষ করে দিয়েছি, তাহলে কেন মনে হচ্ছে ও এখানেই আছে? তুমি যা দেখেছ তা কেবল ছায়া। আসল শক্তি এখনো আছে। মানে তাহলে ওর শক্তির মূল উৎস কোথায়? ওর আসল শক্তি লুকিয়ে আছে অন্য কোথাও। পুকুরের সেই পাথর ছিল কেবল একটা মাধ্যম, একটা দরজা। তুমি সেই দরজাটা বন্ধ করেছ, কিন্তু দুষ্টু আত্মা এখনো মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? পুরোহিত আমার দিকে তাকিয়ে বললেন, তুমি যদি সত্যি এই গ্রামকে মুক্ত করতে চাও, তাহলে তোমাকে আরো গভীরে যেতে হবে। তোমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে ওই তান্ত্রিকের আত্মা সত্যিকার অর্থে বাধা হয়ে আছে। কিন্তু সেটা কোথায়? শ্মশানের গভীরে, যেখানে তার দেহ পোড়ানো হয়েছিল। শ্মশান? আমি জানতাম এই লড়াই এখানেই শেষ হবে না। আমাকে আরো ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে। পরের দিন রাতে আমি পুরোহিতের সাথে সেই শ্মশানের দিকে রওনা দিলাম। গ্রামের বাইরে একটা পুরনো শ্মশান ছিল, যেখানে বহু বছর আগে এই তান্ত্রিককে হত্যা করে তার দেহ পোড়ানো হয়েছিল। রাত তখন গভীর, চারপাশ নিঃশব্দ, শুধু দূরে একটা পুরনো পেঁচার ডাক শোনা যাচ্ছিল। শ্মশানের দিকে এগোতেই আমার মনে হতে লাগলো কেউ যেন আমাদের পেছন থেকে অনুসরণ করছে। আমি পুরোহিতকে জিজ্ঞেস করলাম, পুরোহিত মশাই, আপনি কি কিছু অনুভব করতে পারছেন? হ্যাঁ, কেউ আমাদের নজরে রেখেছে। আমরা শ্মশানের ভেতরে প্রবেশ করলাম। চারপাশে পোড়ানো চিতার ছাই, বাতাসে কাঠের পচা গন্ধ। পুরোহিত বললেন, এই জায়গায় একটা বিশেষ চিহ্ন আছে, সেটা খুঁজে বের করতে হবে। আমরা ধীরে ধীরে শ্মশানের চারপাশ খুঁজতে লাগলাম। শ্মশানের একটা কোণায় একটা কালো পাথরের মতো কিছু চোখে পড়ল। পুরোহিত সেটা দেখে বললেন, সাবধান তারানাথ, ওটা স্পর্শ করো না। কেন? এটা ওর আসল শক্তির কেন্দ্র। একবার যদি এটা ভেঙে দেওয়া যায়, তাহলে চিরতরে শেষ হয়ে যাবে। তাহলে চলুন এক্ষুনি ওটা ভেঙে ফেলি। না, এটা এখনই ভাঙা যাবে না। ভাঙলেই ওর আসল রূপ প্রকাশ পাবে। আমি স্তব্ধ হয়ে গেলাম। এর মানে আমাদের সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর যুদ্ধ। আমরা দুজন ধীরে ধীরে সেই পাথরের দিকে এগিয়ে গেলাম। ঠিক তখনই চারপাশে বাতাসের গতিবেগ বেড়ে গেল।
অদ্ভুত কান্নার আওয়াজ আসতে লাগলো। আমি জানতাম কিছু একটা আসছে, তবে এবার আমিও প্রস্তুত। এই যুদ্ধের শেষ এখানেই হবে। আমরা ধীরে ধীরে সেই কালো পাথরের দিকে এগিয়ে গেলাম। বাতাস তখনও থমথমে, চারপাশে যেন একটা চাপা কান্নার আওয়াজ ভাসছে। শ্মশানের বাতাস কাঁপছে, দূরে কোথাও একটা পেঁচা ডাকছে, যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। পুরোহিত মন্ত্র জপ শুরু করলেন। আমিও প্রস্তুত হলাম। আমার হাতে ছিল এক বিশেষ লাল সূর্যমুখীর মালা, যা আত্মাদের প্রতিরোধ করতে পারে। কিন্তু এটাই কি যথেষ্ট হবে? আমার মনে তখনও একটা প্রশ্ন ছিল, আমি কি আসলেই প্রস্তুত? আমি শক্ত করে চোখ বন্ধ করলাম, নিজের মনে বললাম, না, আজ পিছু হটব না। আজ নয়, আজ রাতেই এই অভিশাপের শেষ হবে। তারানাথ, এই পাথরটা কেবল একটা আবরণ। এটাকে ভাঙার সাথে সাথে ওর আসল রূপ প্রকাশ পাবে। তোমাকে সাহস রাখতে হবে। আমি মাথা ঝাঁকালাম। আমি জানতাম, যদি আমি এই পাথর না ভাঙি, তাহলে সেই দুষ্ট আত্মা আবারও শক্তি সঞ্চয় করবে, আর হয়তো আবারও কারো প্রাণ নেবে। আমি ধীরে ধীরে হাতে থাকা লোহা নিয়ে সেই পাথরের ওপর আঘাত করলাম। একটা ধাতব শব্দ হলো, সাথে সাথে পুরো শ্মশান যেন কেঁপে উঠল। বাতাসের গতিবেগ এতটাই বেড়ে গেল যে মনে হলো একটা ঝড় উঠেছে। চারিদিকে ধুলো উড়তে লাগলো। পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করতে থাকলেন। ওং হ্রিং ক্লিং কালো ভৈরবায় নমঃ। ওং হ্রিং ক্রিং কাল ভৈরবায় নমঃ। ওং হ্রিং ক্রিং কাল ভৈরবায় নমঃ। আমি আবার আঘাত করলাম। পাথরটাতে ছোট একটা ফাটল ধরল, আর ঠিক তখনই একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল। শব্দটা এতটাই ভয়াবহ ছিল যে আমার সমস্ত শরীর কেঁপে উঠল। পাথরের ভেতর থেকে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকলো। সেটা ধীরে ধীরে ওপরের দিকে উঠতে লাগলো, আর ধোঁয়ার ভেতর থেকে একটা আকৃতি স্পষ্ট হতে থাকলো। এবার আমি দেখলাম সেই তান্ত্রিকের আত্মা। সে এতদিন এখানে বন্দি ছিল। তার চেহারা বিকৃত, গায়ের চামড়া ঝুলে পড়েছে, আর তার চোখ দুটো একেবারে ফাঁকা। সে আমাদের দিকে তাকিয়ে বিকট হেসে উঠল। এতদিন পর আমাকে মুক্ত করলে তোমরা। এবার আমি আমার প্রতিশোধ নেব। তারানাথ, এখনই শক্তি প্রয়োগ করো, না হলে আমাদের কেউ বাঁচতে পারবে না। আমি তাড়াতাড়ি শক্তির বলয় তৈরি করলাম। আমার হাতে থাকা সূর্যমুখীর মালা শক্ত করে ধরলাম, আর মন্ত্র জপ শুরু করলাম। ওম নমঃ শিবায়, ওম চণ্ডিকালিকা স্বাহা। ওম নমঃ শিবায়, ওম চণ্ডিকালিকা স্বাহা। তান্ত্রিক এবার আরো ভয়ানক চেহারা ধারণ করলো। তার হাত দুটো এত লম্বা হয়ে গেল যে সেটা আমাদের ছুঁতে পারবে। আমি দ্রুত মাটিতে 5টি পবিত্র চক্র আঁকলাম, আর তার ভেতরে দাঁড়িয়ে শক্তি আহ্বান করতে লাগলাম। পুরোহিত মন্ত্র পাঠ করতে করতে সেই চক্রে একটি বিশেষ ত্রিশূল রেখে দিলেন। এটাই ছিল আমাদের শেষ অস্ত্র। তান্ত্রিক এবার ভয়ানক গর্জন করে আমাদের দিকে ছুটে এলো। আমি আমার সমস্ত শক্তি দিয়ে সেই ত্রিশূল তুলে ধরলাম, আর চিৎকার করে উঠলাম, এই ত্রিশূলই তোমাকে শেষ করবে।
সাথে সাথে পুরো আকাশ কেঁপে উঠল। একটা বিশাল আলোর ঝলকানি হলো। তান্ত্রিক সেই আলোর সংস্পর্শে আসতেই এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। তার কান্নার আওয়াজ চারপাশে প্রতিধ্বনিত হলো। পুরোহিত মশাই কপালে হাত দিয়ে বসে পড়লেন আর আমি হাঁপাতে লাগলাম। পুরোহিত মশাই ধীরে ধীরে আমার দিকে ফিরে বললেন, তারানাথ, তারানাথ, তুমি এই গ্রামকে মুক্ত করলে। আমি হাসলাম, কিন্তু তখনও একটা অজানা আশঙ্কা আমার মনকে নাড়া দিচ্ছিল। আমি পেছনে তাকালাম। পাথরটা একেবারে চূর্ণ হয়ে গেছে। শ্মশান আবার শান্ত হয়ে এসেছে, বাতাস স্বাভাবিক। এটা কি সত্যি শেষ হয়েছে পুরোহিত মশাই? পুরোহিত কিছু বললেন না, শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমরা ধীরে ধীরে শ্মশান থেকে বেরিয়ে এলাম। গ্রামের দিকে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল কেউ যেন আমাদের পেছন থেকে দেখছে, কিন্তু যখন পেছনে তাকালাম তখন কিছুই দেখতে পেলাম না। তবে একটা কণ্ঠস্বর যেন আমার কানে বাজছিল, আমি কি সত্যি শেষ হয়ে গেছি তারানাথ? বাতাসে সেই ভয়ঙ্কর ফিসফিসানি মিশে গেল। আর আমি জানতাম কিছু গল্প কখনো শেষ হয় না। আমরা ধীরে ধীরে গ্রামের দিকে ফিরছিলাম। পুরোহিত মশাই আমার পাশে হাঁটছিলেন, কিন্তু তার মুখে গভীর চিন্তার ছাপ স্পষ্ট। আমি অনুভব করছিলাম যুদ্ধটা শেষ হয়েছে, কিন্তু আমার বুকের ভেতর যেন একটা শূন্যতা কাজ করছিল। সত্যিই কি সেই তান্ত্রিকের অভিশাপ শেষ হয়েছে? গ্রামের কাছাকাছি পৌঁছতেই দেখতে পেলাম সব কিছু স্বাভাবিক হয়ে এসেছে। বাতাস স্বস্তিদায়ক, আকাশে কালো মেঘ নেই, পুকুরের জল এখন স্বচ্ছ। গ্রামের লোকেরা আমাদের দেখে দৌড়ে এলো। বাবাজি, আপনি কি আমাদের মুক্ত করছেন? আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। পুরোহিত আমার দিকে তাকালেন, তারপর গ্রামের লোকেদের বললেন, অভিশাপ কেটে গেছে, কিন্তু সাবধান, যদি আবার কেউ সেই পুকুরের আশেপাশে কোনো অশুভ ক্রিয়া করে তাহলে হয়তো সে আবার ফিরে আসতে পারে। সবাই চুপ হয়ে গেল। আমি অনুভব করলাম মানুষের মনে এখনো ভয় রয়ে গেছে। সেদিন রাতটা আমি পুরোহিতের মন্দিরে কাটালাম। অনেক দিন পর শান্তিতে ঘুমোনোর সুযোগ পেলাম, কিন্তু সেই রাতেই আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি আবারও সেই অভিশপ্ত পুকুরের ধারে দাঁড়িয়ে রয়েছি। চারপাশে কুয়াশা, আর পুকুরের মাঝখানে একটা ছায়া মূর্তি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। সেই একই বিকৃত চেহারা, গা ছমছম করা চোখ, আর তার মুখে অদ্ভুত হাসি। তুমি কি সত্যি ভেবেছো যে আমি শেষ হয়ে গেছি? আমি চমকে উঠলাম, ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসলাম। আমার শরীর ঘামে ভিজে গেছে। বাইরে তখনও রাত, মন্দিরের প্রদীপগুলো টিম টিম করে জ্বলছে, কিন্তু আশ্চর্যের বিষয়, বাতাসের মধ্যে সেই একই গন্ধ, পোড়া কাঠ আর কিছুর পচা গন্ধ। আমি দ্রুত উঠে দাঁড়ালাম। চারপাশে তাকিয়ে দেখলাম কিন্তু কিছুই নেই। তবে হঠাৎ মন্দিরের দরজার সামনে ছায়া নড়তে দেখলাম। আমার শ্বাস বন্ধ হয়ে এলো। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম, মন্ত্র জপ করতে লাগলাম, আর হাতে থাকা তাবিজ শক্ত করে ধরলাম।
দরজার ফাঁক দিয়ে উকি দিলাম, কিন্তু কিছুই নেই। মাটিতে একজোড়া পায়ের ছাপ, ভেজা কাদায় স্পষ্ট। কেউ যেন পুকুর থেকে উঠে এসে মন্দিরের সামনে দাঁড়িয়েছিল। আমি কেঁপে উঠলাম। এটা কি তাহলে শেষ হয়নি? আমি আর দেরি না করে পুরোহিতকে ডেকে তুললাম। তিনি আমার কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন। তারানাথ, যদি ওর অস্তিত্ব শেষই হয়ে যেত, তাহলে তোমার স্বপ্নে ওকে দেখার কথা নয়। আর এই পায়ের ছাপ, এটা অশুভ সংকেত। আমরা কি তাহলে ভুল কিছু করেছি? হয়তো আমরা ওর একটা অংশ ধ্বংস করতে পেরেছি, কিন্তু ওর আত্মা এখনো পুরোপুরি মুক্ত হয়নি। আমাদের আবার সেই পুকুরের কাছে যেতে হবে, কিন্তু এবার দিনের বেলা, কারণ রাতের বেলা ও আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। আমি রাজি হলাম। পরদিন সকালে আমরা গ্রামের লোকেদের নিয়ে আবার সেই অভিশপ্ত পুকুরের দিকে গেলাম। বেশিরভাগ মানুষই আসতে চায়নি, তবে কয়েকজন সাহসী লোক আমাদের সাথে এলো। আমরা যখন পুকুরের কাছে পৌঁছলাম, তখন সেটাকে আগের চেয়ে আরো বেশি শান্ত লাগছিল। কিন্তু কিছুক্ষণ পর আমার শরীর কাঁটা দিয়ে উঠল, কারণ পুকুরের জলের উপরে ভেসে উঠেছে একটা নতুন জিনিস, একটা মাথার খুলি। আমি দ্রুত কাছে গিয়ে দেখলাম এই খুলি মানুষের, আর এর গায়ে কিছু প্রাচীন মন্ত্র খোদাই করা আছে। পুরোহিত সেটা দেখে চমকে উঠলেন। এটা ওর আসল দেহাবশেষের অংশ। এটার মাধ্যমেই ওর আত্মা আটকে আছে। তাহলে তো এটাকেও ধ্বংস করতে হবে পুরোহিত মশাই। হ্যাঁ, কিন্তু সাবধান। একবার যদি আমরা এটাকে ছুঁই, তাহলে ওর সমস্ত শক্তি আমাদের দিকে ধেয়ে আসবে। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি জানতাম যদি আমরা এটা ধ্বংস না করি তাহলে অভিশাপ শেষ হবে না। আমি মালার তাবিজ শক্ত করে ধরলাম আর ধীরে ধীরে সেই খুলির দিকে হাত বাড়ালাম। ঠিক তখনই পুকুরের জল এক ঝটকায় কাঁপতে শুরু করলো। একটা বিকট চিৎকার শোনা গেল। আমি অনুভব করলাম আমার চারপাশে কিছু একটা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। আমি পেছনে তাকালাম, গ্রামের লোকেরা আতঙ্কে দৌড় দিয়ে পালাচ্ছে। পুরোহিত মশাই মন্ত্র জপ করতে শুরু করলেন, কিন্তু তার কণ্ঠস্বর থরথর করে কাঁপছিল। আমি দ্রুত সেই খুলিটা তুলে নিলাম। সাথে সাথে আমার শরীরের ভেতর দিয়ে একটা প্রবল স্রোত বয়ে গেল। আমার মনে হলো কেউ আমার ভেতরে ঢুকতে চাইছে। আমি বসে পড়লাম মাটিতে। মাটির ভেতরে কিসের যেন ফিসফিসানি শুনতে পেলাম। তুই কি ভেবেছ? কি ভেবেছ আমি সহজে চলে যাব? তারানাথ, খুলিটা ভেঙে ফেলো। আমি জানতাম এখনই এটা ধ্বংস না করলে ও আমাকে পুরোপুরি গ্রাস করে ফেলবে। আমি সমস্ত শক্তি একত্রিত করে সেই খুলিটাকে একটা বিশাল পাথরে আছড়ে ফেললাম। একটা বিকট আওয়াজ হলো। পুকুরের জল আকাশের দিকে উঠে গেল। বাতাস গর্জন করতে লাগলো, আর পুরো জায়গা এক অদ্ভুত কম্পনে কেঁপে উঠল। একটা চিৎকার শোনা গেল, যেন হাজার বছর বন্দি থাকা কেউ মুক্তি পাচ্ছে। তারপর সব শান্ত হয়ে গেল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। এবার সত্যি
সত্যিই শেষ? আমি পেছনে তাকিয়ে দেখলাম পুকুরের জল স্বাভাবিক হয়ে গেছে। আমরা ধীরে ধীরে ফিরে আসতে লাগলাম। এই লড়াই ভীষণ কঠিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা জয়ী হলাম। এবার সত্যিই অভিশাপ শেষ। গ্রামে ফিরে সবাই আনন্দে আমাদের স্বাগত জানালো। কিন্তু আমার মনে তখনও একটা প্রশ্ন রয়ে গেল। এই অভিশাপ শেষ হলেও আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি রয়ে গেছে। আমি কি সত্যি মুক্ত, নাকি কিছু শক্তি কখনো হারিয়ে যায় না, শুধু অপেক্ষা করে ঠিক সময়ের জন্য? আমি গ্রামে ফিরে এলেও অদ্ভুত এক অস্বস্তি আমাকে গ্রাস করে রেখেছিল। পুকুরের জল স্বাভাবিক, গ্রামবাসীরা খুশি, পুরোহিত নিশ্চিত যে অভিশাপ শেষ হয়েছে। কিন্তু আমার মনের মধ্যে একটা সন্দেহ রয়েই গেল। আর আমি তাই রাতে মন্দিরেই থাকলাম। অনেক দিন পর শান্তিতে ঘুমানোর সুযোগ পেলাম। কিন্তু সেই রাতেই আবার একটা ঘটনা ঘটল। আমি গভীর ঘুমেছিলাম, হঠাৎ একটা চাপা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তারানাথ! আমি চমকে উঠে বসলাম। ঘরের ভেতরে কেউ নেই, কিন্তু কোথা থেকে যেন কেউ আমার নাম ধরে ডাকছিল। আমি শ্বাস আটকে রাখলাম, তারপর ধীরে ধীরে উঠলাম। বাইরে তখনও রাত গভীর, মন্দিরের প্রদীপগুলো টিম টিম করে জ্বলছে। আমি দরজা খুলতেই কেমন যেন একটা শীতল বাতাস আমার মুখে ধাক্কা দিল। আর তখনই শুনতে পেলাম খুব পরিচিত একটা শব্দ। ভেজা কাদায় কেউ যেন হেঁটে যাচ্ছে। আমি চারিদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তবে মন্দিরের সিঁড়ের নিচে পায়ের ছাপ, ভেজা কাদার মধ্যে কারো বড় বড় পায়ের ছাপ স্পষ্ট। আমার শরীর কাঁপতে লাগলো। এটা কিভাবে সম্ভব? আমরা তো সেই তান্ত্রিকের অভিশাপ শেষ করে দিয়েছি। তাহলে আমি দ্রুত পুরোহিতকে ডাকলাম। তিনি ঘুম থেকে উঠে এলেন। আমার কথা শুনে গভীরভাবে চিন্তায় পড়ে গেলেন। এটা যদি সত্যি ওর কাজ হয়, তাহলে মানতে হবে আমরা ওকে পুরোপুরি শেষ করতে পারিনি। আমার মাথা ঘুরতে লাগলো। তাহলে কি সত্যি সেই শক্তি এখনো আমাদের সাথে আছে? তারানাথ, আমাদের আবার পুকুরের কাছে যেতে হবে। তবে এবার রাতের বেলা। আমি বুঝতে পারলাম যুদ্ধ এখনো শেষ হয়নি। সেদিন রাতেই আমরা আবার পুকুরের দিকে রওনা দিলাম। গ্রামের কেউ আমাদের সাথে আসতে আর রাজি হয়নি। পুরোহিত আর আমি দুজনে হাতে মশাল আর পবিত্র ত্রিশূল আর সুরক্ষা তাবিজ নিয়ে চললাম পুকুরের দিকে। কাছাকাছি পৌঁছতেই আমি অনুভব করলাম কিছু একটা ঠিক নেই। পুকুরের জল আগের মতো শান্ত, কিন্তু বাতাসে সেই পোড়া কাঠের গন্ধ ফিরে এসেছে। এবার খুব সাবধান। আমরা হয়তো এমন কিছু দেখব যা আগে কখনো দেখিনি। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। আমরা ধীরে ধীরে পুকুরের পাশে বসলাম। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলেন। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু ঠিক তখনই শুনতে পেলাম একটা চেনা হাসির শব্দ। আমি চমকে উঠে চারিদিকে তাকালাম। সেই হাসি, সেই তান্ত্রিকের ভয়ঙ্কর বিকৃত হাসি। আমি হাতের তাবিজ শক্ত করে ধরলাম, আর ঠিক তখনই পুকুরের মাঝখানে বিশাল একটা তরঙ্গ উঠল। আমি আর পুরোহিত স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম পুকুরের মধ্যে।
কিছু একটা ধীরে ধীরে উঠে আসছে, একটা কালো ছায়া মূর্তি। এটা আগের মতো নয়, এবার সেটা আরো ভয়ঙ্কর। তার মুখ আগের মতো বিকৃত, কিন্তু এবার তার চোখ দুটো পুরোপুরি আগুনের মতো জ্বলছে। সে আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা কি ভেবেছো আমি শেষ হয়ে গেছি? আমি অমর, আমার কোনো শেষ নেই। আজকের পর তোর অস্তিত্ব এই পৃথিবীতে আর থাকবে না। সেই ছায়ামূর্তি এবার আরো বড় হতে লাগলো। পুকুরের জল তোলপাড় করে বাতাস ঝড়ের মতো বইছে। পুরোহিত দ্রুত মন্ত্র জপ শুরু করলেন, আর আমার হাতে থাকা ত্রিশূল আমি তুলে ধরলাম। আমি জানতাম এবার যদি আমরা ভুল করি তাহলে আর আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। এটাই আমাদের শেষ লড়াই। আমি শক্ত হাতে ত্রিশূল ধরে দাঁড়িয়ে রইলাম। পুরোহিত দ্রুত মন্ত্র জপ করতে শুরু করলেন, কিন্তু বাতাস এত প্রবল হয়ে উঠল যে তাঁর কণ্ঠস্বর প্রায় ডুবে যাচ্ছিল। পুকুরের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই ছায়া মূর্তি এবার আরো বড় হতে লাগলো। তার কালো শরীর ধোঁয়ার মতো কাঁপছিল, যেন সে আকাশ ছুঁয়ে যাবে। তার চোখ দুটো রক্ত লাল হয়ে জ্বলতে লাগলো, আর তার কণ্ঠস্বর গভীর, শ্বাসরুদ্ধকর। আমি সহজে চলে যাব না তারানাথ। তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, কিন্তু আমি চিরকাল রয়ে গেছি। এবার আমি ফিরে এসেছি তোমাদের শেষ করতে। তারানাথ, এখনই আক্রমণ করো। দেরি হলে আমরা আর কিছু করতে পারবো না। আমি গভীর শ্বাস নিলাম, তারপর হাতের ত্রিশূল সোজা সেই ছায়ার দিকে তাক করে এক দানবীয় চিৎকার করে বলে উঠলাম, ওম নমঃ কাল ভৈরবায় স্বাহা। ত্রিশূল আমার হাত থেকে বেরিয়ে গেল। এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়লো সেই ছায়া মূর্তির বুকে গিয়ে বিঁধে গেল একেবারে, আর একটা বিকট শব্দ হলো। চারপাশের বাতাস মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর সেই ছায়া মূর্তি গর্জন করে উঠল। আগুনের শিখার মতো ধীরে ধীরে সে গলে যেতে লাগলো। পুকুরের জলে যেন সে ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়েছে। আমি দ্রুত পেছনে সরে এলাম, আর দেখলাম সেই ছায়ার শরীর ছিন্ন ভিন্ন হয়ে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তার চিৎকার ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। তোমরা ভেবো না আমি শেষ হয়ে গেছি। আমি আবার আসবো। তারপর সব কিছু স্তব্ধ হয়ে গেল। পুরোহিত ধপ করে বসে পড়লেন। আমিও হাঁপাচ্ছিলাম, আমার শরীর অবশ হয়ে আসছিল। তবে এবার আমি জানতাম সত্যিই সব শেষ হয়েছে। পুরোহিত আমার দিকে তাকিয়ে বললেন, অন্ধকার কখনো ধ্বংস হয় না, সেটাকে গ্রহণ করতে হয়। এই আত্মার পরাজয় হয়েছে। এবার গ্রাম মুক্ত। আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আমরা সত্যি জয়ী হয়েছি। আমরা ধীরে ধীরে গ্রামে ফিরে এলাম। পুরোহিত মশাই সবাইকে জানালেন, অভিশাপ শেষ, আর কোনো ভয় নেই। গ্রামের মানুষ খুশিতে উল্লাস করল। আমি অনুভব করলাম এতদিনের লড়াইয়ের পর অবশেষে শান্তি এসেছে। সেই রাতটা আমি নির্ভাবনায় ঘুমোলাম, কিন্তু ভোর রাতে ঘুমের মাঝে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। তুমি কি ভেবেছ সত্যি সব শেষ? আমি ঘুমের মধ্যেই কেঁপে উঠলাম।
আমি হঠাৎ ঘুম থেকে উঠে বসলাম। আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। ঘরের ভেতর তখনও গভীর অন্ধকার, বাইরের বাতাস থেমে গেছে, কোনো শব্দ নেই, যেন পুরো গ্রাম নিদ্রায় ডুবে আছে। কিন্তু আমার কানে তখনও সেই কণ্ঠস্বর বাজছে। তুমি কি ভেবেছ সত্যি সব শেষ? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, আশেপাশে তাকিয়ে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে। তাহলে আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি? আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাস এসে আমার গায়ে লাগলো। চাঁদের আলোয় গ্রামের মন্দিরের ছাদ ঝলমল করছিল। সবকিছু এতটাই শান্ত লাগছিল যে মনে হচ্ছিল সত্যিই সব শেষ হয়ে গেছে। কিন্তু আমার মনে একটাই ভয় কাজ করছিল, আমি কি সত্যি অভিশাপের শেষ দেখেছি? হয়তো সবকিছু শেষ হয়েছে, হয়তো আর কোনো বিপদ আসবে না, কিন্তু কিন্তু কিছু কিছু ভয় কখনো পুরোপুরি মরে না। কিছু কিছু শক্তি কখনো ধ্বংস হয় না সত্যি সত্যি। আমি মন্দিরের সিঁড়িতে বসলাম, আকাশের দিকে তাকালাম। পুরোহিত তখনও ঘুমিয়ে, গ্রামবাসীরাও নিশ্চিন্ত। আমি অনুভব করলাম আমার দায়িত্ব শেষ হয়েছে, অভিশাপের সমাপ্তি হয়েছে। আমি এবার ফিরে যাব। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করলাম, গভীর নিঃশ্বাস নিলাম। এত লড়াইয়ের পর এবার আমি বিশ্রাম নিতে চাই। আর ঠিক তখনই দূরের অন্ধকারে একটা ছায়া যেন নড়ল। আমি চমকে উঠলাম, চোখ কচলিয়ে ভালো করে তাকালাম। না, কিছুই নেই কোথাও, শুধু গাছের ছায়ার রাতের গভীর নীরবতা। আমি হাসলাম, মাথা ঝাঁকালাম, হয়তো আমার মনের ভুল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। এত লড়াইয়ের পর, এত অশুভ শক্তির সঙ্গে সংঘর্ষের পর এবার আমি বিশ্রাম নিতে চাই। আর ঠিক তখনই অনুভব করলাম আমার চারপাশে কিছু একটা আছে। আমি দ্রুত উঠে দাঁড়ালাম, চারপাশে তাকালাম, কিন্তু কিছুই নেই। কিন্তু বাতাসের মধ্যে একটা চাপা শীতলতা রয়েছে। মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। আমি মশাল হাতে নিয়ে সামনের পথের দিকে এগোলাম। কিছুটা দূর যাওয়ার পর আমি থমকে গেলাম। মাটিতে ভেজা কাদার মধ্যে একজোড়া পায়ের ছাপ। আমার শ্বাস বন্ধ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আমি পায়ের ছাপ অনুসরণ করতে লাগলাম। পায়ের ছাপগুলো গ্রামের সীমানা ছাড়িয়ে গহীন জঙ্গলের দিকে যাচ্ছে। আমি মশাল হাতে এগিয়ে গেলাম। আমার মনে ভয় নেই, কেবল একটাই প্রশ্ন, আমি কি সব সত্যিই শেষ করেছি? পায়ের ছাপ আমাকে সেই অভিশপ্ত পুকুরের দিকেই নিয়ে যাচ্ছে। আমি যখন পুকুরের ধারে পৌঁছলাম তখনই আমার হৃদস্পন্দন থমকে গেল। পুকুরের জল স্বাভাবিক, কিন্তু তার উপরে এক ছায়া দাঁড়িয়ে রয়েছে। সেই ছায়া ধীরে ধীরে আমার দিকে ফিরল। তার মুখ চাঁদের আলোয় স্পষ্ট হলো। আমি হতবাক হয়ে গেলাম। সে আমি, সেই ছায়া আমারই প্রতিবিম্ব, কিন্তু তার চোখ দুটো পুরোপুরি কালো, ঠোঁটে অদ্ভুত হাসি। সে আমার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলছে, তুমি কি ভেবেছ তুমি সত্যি মুক্ত? আমার পা জমে গেল, আমার গলা শুকিয়ে গেল। আমি মন্ত্র জপ করতে লাগলাম, কিন্তু সেই ছায়া শুধু হাসলো। আমি তোমার মধ্যেই ছিলাম তারানাথ। তুমি তুমি তো আমাকে ধ্বংস করনি, বরং আমি তোমার ভেতরেই জন্ম নিয়েছি। আমি কিছু বলার আগেই সেই ছায়া আমার দিকে এগিয়ে এলো। আমি হাতের তাবিজ তুলে ধরলাম, কিন্তু কিছুই ঘটল না। এই ছায়া আলাদা, এটা কোনো সাধারণ আত্মা নয়। এটা কি তাহলে আমারই অন্ধকার দিক? আমি দ্রুত পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু আমার পা এক জায়গায় আটকে গেল। পুকুরের জল ধীরে ধীরে নড়তে শুরু করেছে, যেন কিছু একটা আবার উঠে আসছে। আমি মাটিতে পড়ে গেলাম, আমার হাত
পা ক্রমশ অবশ হয়ে আসছিল। সেই ছায়া আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখের গভীরে আমি ভয়ানক কিছু দেখতে পেলাম, একটা অতল অন্ধকার। আমার মাথার মধ্যে কিসের যেন ফিসফিসানি শোনা যেতে লাগলো। তুমি আমাকে শেষ করতে পারবে না, কারণ এখন আমি তোমারই অংশ। আমি হাতের ত্রিশূল খুঁজতে লাগলাম, কিন্তু সেটা নেই। পুরোহিতকে ডাকতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি এবার পুরোপুরি অসহায়। সেই ছায়া ধীরে ধীরে আমার দিকে হাত বাড়ালো, আর ঠিক তখনই একটা বিশাল বাজ পড়ল। পুকুরের জল সাদা আলোয় জ্বলতে লাগলো। হ্যাঁ, আর সেই ছায়া এক বিকট আর্তনাদ করে পেছনে সরে গেল। আমি বুঝতে পারলাম এখনই সুযোগ। আমি শেষ শক্তি দিয়ে উঠে দাঁড়ালাম। আমার মনে পড়ল পুরোহিত মশাইয়ের কথা, অন্ধকার কখনো ধ্বংস হয় না, সেটাকে গ্রহণ করতে হয়। আমি চোখ বন্ধ করলাম, গভীর শ্বাস নিলাম। আমি ভয় পাবো না, আমি জানতাম এই ছায়া আমারই অংশ। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে দিলাম। সেই ছায়া থমকে গেল। তার মুখে প্রথমবারের মতো বিস্ময়ে ফুটে উঠল। আমি শক্ত গলায় বললাম, তুমি আমারই অংশ, কিন্তু আমি তোমার দাস হব না। এই ছায়া চিৎকার করে উঠল। চারপাশের বাতাস কেঁপে উঠল, কিন্তু এবার আমি জানতাম আমিই জিতব। আমি সমস্ত শক্তি একত্রিত করে বললাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আলোই শক্তি, অন্ধকার শুধুই পরীক্ষা। সাথে সাথে প্রচন্ড জোরে একটা আলো জ্বলে উঠল। সেই ছায়া ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে যেতে লাগলো। তার আর্তনাদ পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হলো। শেষবারের মতো সে চিৎকার করে বলল, তুমি একদিন আমাকে খুঁজবে তারানাথ। তারপর সব শান্ত হয়ে গেল। পুকুরের জল স্বাভাবিক, বাতাস শান্ত। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। সত্যি এবার সব শেষ। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। পুরোহিত পেছনে এসে দাঁড়িয়েছেন, মুখে এক প্রশান্তি। তুমি পাশ করলে তারানাথ। আমি হাসলাম, দীর্ঘশ্বাস ফেললাম। এবার সত্যি অভিশাপ শেষ। গ্রামে ফিরে এলাম এবার চিরতরে। এই যুদ্ধের সমাপ্তি ঘটল, কিন্তু আমি জানতাম কিছু অন্ধকার কখনোই পুরোপুরি হারিয়ে যায় না। সেটাকে নিয়ন্ত্রণ করাই আসল শক্তি। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও অভিশপ্ত পুকুর। কলমে সিগমা সানিম। নাট্যরূপ নির্মাণ দ্য ইঙ্ক পোর্টাল। সমগ্র কণ্ঠ অভিনয় নির্মাণে ঋতুরা স্টুডিও। বিভিন্ন চরিত্রে রিতম, সায়ম, অর্পিতা, সৌভিক এবং জ্যোতির্ময়। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন, এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানান। আগামী শুক্রবার আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।